আরিশাস স্টোরি চ্যানেলে আজকে আপনারা শুনবেন নতুন গল্প অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 1। আপনাদের যদি আমার এই গল্পটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক প্রতীক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিস্কা ধরল। শীতের রোদ, তবুও খাড়া দুপুরের তাপ করা। বোরকা হিজাবের আবরণে নিচের ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ, যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকেই পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদও করা বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। দেশের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল বক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। আম্মার কল এসেছে। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজ টাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতা দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরে ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে সে জরুরি কাজটা দেখল অন্তু। তাতে তার মাথায় দুপুরে রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায় হয় এমন। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো। এটা অন্তু নিজস্ব মত। সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল। একটানে শরীর জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখা হলো। না, মেয়ে ফর্সাই আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকেন। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাঁধ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকে স্পষ্ট স্বরেই বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি ঘাড়ে গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতভম্ব হলেন। অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে যাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কুরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংস বেশি হিষ্টপিষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রর ফুফু মুখ কেমন করে করলেন। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না, নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখব না? জি নিশ্চয়ই দেখবেন, দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাং তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা। রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কি না, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুফু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখবে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলারাও আছেন কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমন কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরই দেখুন লাগে। না দেখে শুনে নিয়ে যাবে নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এ কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন। এটা মেয়ে দেখা পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদার মূল্য শব্দের অস্তিত্বও নেই।
শুধু একটি জড় সামগ্রী, যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাবে। এই কথাগুলো চেপে গিয়ে কটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল। বাড়ির বউ হবো? কে বলেছে? আমি বলেছি। আমি এখনো অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারে পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রে দুঃখিত চাচি। আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমি ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানেন। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানেন। অদ্ভুত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেললেন। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের রটা কথা নেয়াত কম না। প্রতিনিয়ত লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মেনসের মতো নষ্ট করছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অভদ্র, আদর্শহীন। ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর ভাগে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে দিয়ে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে। তোমার আক্কেলকে আর কতবার সাধুবাদ জানাবো আমি, আম্মা। রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরেই বললেন, একটা থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে। দিন দিন বেলাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে যাওয়ার কোনো হক নাই আমার? পাড়ার লোকে একের পর এক কথা বলে ছাড়তেছে না প্রতিদিন। সেই সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দায় মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সব সময় আমার উপর উপযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে, তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা। তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতবার সাথে এমন হইল। পাড়ার লোক খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানা ঘষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস, লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ। আর কি? টেবিলের ওপর বই খাতা ছিটিয়ে আছে। সেগুলো গোছাতে গোছাতেই অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠ ভাত নিয়ে তোমার সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক জোগাবে। তাহলে সেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না। তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মোখরা হতে নেই। সমাজের কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না। চুপ থাকলে নাজাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা? যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন, এখন বিয়ে যদি নাও করিস, পরে তো করবি। তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে, আশেপাশে কি বলবে লোকে? মেয়ে লোকের ঠান্ডা মেজাজে নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ। তুই বুঝিস না এই সব বিপদানে খালি। এইসব কি পড়ালেখা করে আসতেছে? আমি কি পড়ালেখা করে তোরে এত দূর এনে ভুল করেছি?
কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহেজাবি নামের অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন সুখ মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারিদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাবার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে বললেন রাবেয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসল। কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন। সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে, এত রাত জাগতে হবে কেন? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে, গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকুও শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালে ছাই ডুববো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা, দুধ ভাত মাখাইছি, আয়, পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন, সৌম্য পোড়া চেহারায় যে জ্যোতি ফুটে ওঠে, আর ওই মেহেদি দেয়া দাড়ির দিকে চকচকে সাদা দাঁতের মিশ্রণ হাসি, অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টায় ট্রেন ধরবো। এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব। খেয়ে যাবি? অন্তু ঠোঁটে ঠোঁট গুজল। দরকার নেই রিক্সার। শোনো, তুমি গোসল করে যাবে। রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আমার কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুলেন। কিন্তু কিছু লেগেছিল। তা অযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছে মরলেন তিনি। অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো। কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে। কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে। সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া। তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু। অথচ পাগলি বোঝে না, চিরকালে আব্বুটার সাথে থাকবে না। সামনের পথ তাকে একা পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিক্সা থামল। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালো চলছে। রোজ খুন, গুম, কারাবরণ, অবিরাম, থামাথামি নেই। সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয় বিরোধিতাও করে না। করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ ধানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাঁশের হাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজনও পড়ে না বিশেষ। অনেক কিছুই লেখা ছিল, সেই বই আপনাদের হাতে পড়েনি। দুঃখজনক। মূলত আপনারা রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি, তাই না? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ সাধল, বয়েজ কুল কুল, মালটা তো একদম আলাদা রে, এবার সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটা হবে একদম আলাদা। শালা রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেলে মেয়ে, পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেইটা খেয়াল করলে না? নট ফেয়ার, নো, দিস ইজ নট ফেয়ার।
হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুদিকে। ছে, উফ কি তেজ, আমি ডিস্টার্ব রে। সিগারেটটা তুলে সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব, আর তাই বলে আমার সাথে এভাবে। ও আমাকে চেনে রে, আমাকে চেনে। সামনের দাঁতকে পাটি ঘষল মৃদু, ঘাড়ে হাত বুলিয়ে আর চোখের সামনে তাকিয়ে দেখলো। আবার আকাশের পণে তাকালো। সামনেই ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি, তাতেই দেখছি মেলা লোকই রঙ্গতামাশা দেখায় চলছে। এইটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উম্মাদের মতো হাসল সে। ভার্সিটির চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসে না, কথাও নয়। সে পাশ কাটাচ্ছে, ছালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। অবশেষে শেষ হলো অবরুদ্ধনিষিধের প্রথম পর্ব। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রথম তাই একটু ভুল হয়েছে, আপনারা একটু শুধরে নেবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।